আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আজকে ছোট্ট এই লেসনে আমরা শিখব স্পর্শ পদ্ধতিতে কিভাবে সালফিউরিক অ্যাসিড তৈরি করা যায় সেটা। এটা খুব 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 ইম্পর্টেন্ট এবং এটা 4 মার্কের একটা কোশ্চেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা সবথেকে বেশি। এবং এটা কিসে আসবে বললাম? এটা আসবে ঘতে। কিসে আসবে এটা বলো? এটা আসবে ঘতে, ঘ নাম্বারে আসবে এবং এটা 4 মার্কের একটা কোশ্চেন। তো আজকের এই ক্লাসের মাধ্যমে 4 মার্ক সিকিউর করে নাও এবং এর সাথে সাথে আরও ছোটোখাটো সালফিউরিক অ্যাসিড নিয়ে ছোটোখাটো যেই তথ্যগুলো তোমাকে জানতে হবে সেইগুলো সব কিছু গুছাই দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ক্লাসটা সম্পূর্ণ শেষ করো। প্রথমে সালফিউরিক অ্যাসিড তৈরি করার আগে আমরা দেখব যে সালফারের কি কি যৌগ আসলে তৈরি হতে পারে আমাদের সচরাচর আমাদের জীবনে, আমাদের কোন কোন যৌগগুলো আমাদের প্রভাব ফেলতে পারে সেই টাইপের কিছু জিনিসপত্র আমরা একটু দেখে নেব। ওকে, তো যৌগের ভিতরে একটু খেয়াল করো। সালফারের যৌগ, কিসের যৌগ? সালফারের যৌগ। আমরা যদি দেখি যে সাধারণ সালফারের গলনাঙ্ক হলো 115 ডিগ্রি সেলসিয়াস। এই সালফারটা যখন উন্মুক্ত অবস্থায় থাকে, উন্মুক্ত বলতে সালফার কিসের মাধ্যমে আমাদের সাথে মিশে যেতে পারে? যেমন পেট্রোলিয়াম তেলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলো তো? তেলের মাধ্যমে কি হতে পারে? সালফার ওর সাথে যুক্ত থাকতে পারে, মানে তেলের ভিতরে সালফার থাকতে পারে। এর সাথে কি হতে পারে? কয়লা। কি আছে? কয়লা। কয়লার জায়গায় কলা হয়ে গেল নাকি? আচ্ছা, এটা হলো কি? কয়লা। কয়লা। দেখো, সালফারও থাকে মাটির গভীরে, কয়লাও থাকে মাটির গভীরে, তার মানে কয়লার সাথে সালফার মিশে যেতে পারে। ওকে, তাহলে সালফার কি থাকে? কয়লার সাথে থাকে, তেলের সাথে থাকে। আরও একটা জিনিস খেয়াল করো, কি হতে পারে? যে আমরা টায়ার পোড়াই না, টায়ার পোড়ানো কেন উচিত নয় তার একটা কারণ আমরা আজকে বুঝতে পারবো। আমরা টায়ার পোড়াই, টায়ারের ভিতর কি থাকে বলতো? রাবার থাকে। কি থাকে? রাবার। আমরা এই যে রাবার আছে না, রাবারটাকে মজবুত করার জন্য এর ভিতরে কি করি? সালফারের যৌগ যোগ করি। সালফারের যৌগ যোগ করি কার ভিতরে? রাবারের ভিতরে। এখন যদি আমি টায়ার পুড়াই দিই তাহলে ওখান থেকে সালফারটা পুড়ে যাচ্ছে, তাই না? তাহলে তেল, কয়লা অথবা রাবার এদের ভিতরে কি থাকে? সালফারের যৌগ থাকে। এখন সালফারের যৌগ থাকলে কি হবে বলো তো? এই সালফার যখন তুমি এই তেলটাকে পোড়াচ্ছ, যখন কয়লাকে যখন পোড়াচ্ছ, তখন এই সালফারটাকেও পোড়াচ্ছ তুমি। সালফারটাকে কি করছো? অক্সিজেন দ্বারা দহন করতেছো। তাহলে এখান থেকে কি তৈরি হবে বলো তো? এখান থেকে তৈরি হবে সালফার ডাইঅক্সাইড। কি তৈরি হবে? সালফার ডাইঅক্সাইড একটা গ্যাস, এই গ্যাসটা তৈরি হবে। ওকে, এই গ্যাসটা কী হবে? এই গ্যাসটা খুবই বিষাক্ত একটা গ্যাস। চোখে মুখে যদি লাগে তাহলে বেশ ক্ষতি করতে পারে তোমার। শরীরের ভিতরে যদি অনেক বেশি ইনহেল করো, মানে যেখানে টায়ার পড়ছে ওই ধোঁয়া যদি তুমি অনেক বেশি ইনহেল করো তাহলে কি হতে পারে? শরীর অসুস্থ হতে পারে এবং এটা বিষক্রিয়া হয়ে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো দ্যাটস ওয়াই এসব টায়ার পোড়ানো বন্ধ করতে হবে। আচ্ছা, এইগুলো তার আমাদের হাতে নাই, কয়লা বা তেল এটা আমাদের হাতে নাই। এখন ওর ভিতরে সালফার আছে কিনা, সালফার যদি থাকে সেই সালফারটাকে বিশুদ্ধ করে তারপর পোড়াইতে হবে। তাহলে কেমিক্যাল বা আমাদের যেই বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে সেই সব জায়গায় যখন কয়লা বা তেল পোড়ানো হয় তখন ওর সাথে সাথে এইগুলো তো দহন হয়ই, সাথে সাথে সালফারের দহনে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হতে পারে। এই সালফার ডাইঅক্সাইড যখন গ্যাস আকারে উড়ে গেল, কোথায় গেল? প্রকৃতিতে উড়ে গেল। এই সালফার ডাইঅক্সাইড পরবর্তীতে কি করবে? জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে। জলীয় বাষ্প মানেই তো পানি। পানির সাথে যদি বিক্রিয়া করে ওরা তৈরি করে হাইড্রোজেন সালফাইড। কি তৈরি করে বলো তো? হাইড্রোজেন সালফাইড গ্যাস। এই হাইড্রোজেন সালফাইড গ্যাস যেটা আছে এটা কখন হবে বলো তো? যখন বৃষ্টিপাত হবে, যখন বৃষ্টি হবে সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটা এই পানির সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে? সালফিউরাস অ্যাসিড। এটার নাম কি বলো তো? এটার নাম হলো সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড। এই সালফিউরাস অ্যাসিড এখন কি হবে? তো বৃষ্টির মাধ্যমে প্রকৃতিতে মিশে যাবে বা মাটির সাথে মিশে যাবে। মাটির সাথে মিশলে কি হবে? মাটির পিএইচ হ্রাস হবে, পিএইচ কমে যাবে। পিএইচ যদি কমে যায় তাহলে কি হবে? মাটি পিএইচ কমে গেলে এটা উদ্ভিদের জন্য ক্ষতিকর। এটা মাটিতে যত জীবজন্তু বসবাস করছে, মানে মাটির সাথে যত অতি আণুবীক্ষণিক বা আণুবীক্ষণিক যেই বস্তুগুলো বসবাস করছে সেগুলোর জন্য ক্ষতিকর। সাথে এটা পানির সাথে মিশবে, পানির সাথে মিশলে মাছের জন্য এটা ক্ষতিকর। এই জাতীয় ক্ষতি আমাদের সাধিত হইতে পারে। আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যখন ওই যে বাড়িতে মা বোনেরা যখন পেঁয়াজ কাটলে চোখে প্রচণ্ড পানি আসে না বা কান্না করে, এটা করার কারণ কি আসলে? এটা করার কারণ হলো পেঁয়াজের ভিতরে থাকে সালফার যৌগ। কি যৌগ বলো তো? সালফার যৌগ থাকে বা সালফার থাকে বলতে পারো। এই সালফারটা যখনই তুমি কাটো, মানে ওখানে যখন কাটা হয় এটা অক্সিজেনের সংস্পর্শে এসে সালফার ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। এই সালফার ডাইঅক্সাইড গ্যাস, এই গ্যাসটা কি হবে? আমাদের চোখে যে পানি আছে এই পানির সাথে সালফার ডাইঅক্সাইড যখনই লাগে, এর সাথে যখনই পানি যুক্ত হয় তখনই ওই সালফিউরাস অ্যাসিড তৈরি করে ফেলে। কি অ্যাসিড তৈরি করে ফেলে? সালফিউরাস অ্যাসিড। ফলে চোখ অত্যন্ত জ্বালা পোড়া করে। এই জন্য পেঁয়াজ কাটলে, অনেক সময় ধরে পেঁয়াজ কাটলে কি হবে? চোখ জ্বালা পোড়া করবে। কেন? কারণ ওর ভিতরে সালফার যোগ আছে, যেটা সালফার ডাইঅক্সাইডে রূপান্তরিত হবে, পরবর্তীতে
চোখের পানির সাথে মিশে, যেহেতু এটা গ্যাস চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, চোখের পানির সাথে মিশে সালফিউরাস অ্যাসিডে রূপান্তরিত হয় এবং চোখ জ্বালাপোড়া করে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে সালফারের এই যৌগগুলো আমাদের একটু জানতে হবে। এবার আসো মেন পয়েন্টে, সেটা হলো যে স্পর্শ পদ্ধতি সালফিউরিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা হয় সেটা আমরা আজকে এটার মাধ্যমে শিখবো। খেয়াল করো, এখানে মোট 4টা ধাপ আছে। কয়টা? 1টা 2টা 3টা 4টা, এর ভিতরে 2টা ধাপ রয়েছে, মোট 4টা ধাপ রয়েছে। 4টা ধাপ সুন্দর করে তোমাদেরকে বর্ণনা করে দেখাবো। তো প্রথম যেই ধাপটা হলো সেইটা হলো যে, প্রথম যেই ধাপটা খেয়াল করো, 1 নম্বর ধাপটা, চলো আমরা প্রথম ধাপটা একটু লিখে ফেলি। এটা কেমন হইলো? তো নাম্বার 1 ধাপটা কি হবে? প্রথম ধাপটা খেয়াল করো, এই যে এইটার ভিতরে একটা চুল্লি আছে, এই চুল্লির ভিতরে আমরা সালফারটাকে এর ভিতরে নিয়ে যাব, সালফারটাকে এর ভিতরে দিব, চুল্লির ভিতরে। সাথে দিব হলো শুষ্ক বায়ু, মানে ভেজা বায়ু থাকা যাবে না এর ভিতরে, কোনো ভেজা বায়ু বা এই বায়ুর যেটা আমরা এর ভিতরে দিচ্ছি সেই বায়ুটায় কি থাকা যাবে না, সেই বায়ুটায় কোনো প্রকার জলীয় বাষ্প থাকা যাবে না। কি থাকা যাবে না বলতো? শুষ্ক বায়ু বলতে বোঝানো হচ্ছে জলীয় বাষ্প মুক্ত, জলীয় বাষ্প মুক্ত বায়ু। যে বায়ুতে কোনো জলীয় বাষ্প নয় সেই বায়ুটাকে আমরা এর ভিতরে প্রবেশ করছি। করলে কি হবে? এই সালফার যেটা আছে, প্রথম ধাপটা কি হবে? প্রথম ধাপটা হবে সালফার যেটা আছে সেটা অক্সিজেন দ্বারা জারিত হবে। জারিত হয়ে, সালফার কিন্তু আমার সলিড অবস্থায় ছিল আর অক্সিজেন ছিল হলো গ্যাসীয় অবস্থায়। এটা ওর ভিতর গেছে, সালফার গলে গেছে, গলা সালফার এবং পানি এই অক্সিজেন মিলে বিক্রিয়া করে কি তৈরি হবে? সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটা আমার তৈরি হলো। এটা হলো প্রথম ধাপের বিক্রিয়াটা। ওকে, এবার যদি আমরা দ্বিতীয় ধাপের বিক্রিয়াটা লিখি, 2 নম্বরটা। 2 নম্বরটা খেয়াল করো, এই সালফার ডাইঅক্সাইড যেটা তৈরি হলো, এই যে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছে, এটা একটা নলের মাধ্যমে সালফার ডাইঅক্সাইডকে নিয়ে আর একটা চেম্বারে নিয়ে যাওয়া হবে। এটা নতুন আর একটা চেম্বারে নিয়ে আসা হলো। এই নতুন চেম্বারে নিয়ে গেলে কি হয়েছে? সালফার ডাইঅক্সাইডকে ওই নতুন চেম্বারে যখন আমরা নিয়ে গেছি, নতুন চেম্বারে নিয়ে যাওয়ার পরে খেয়াল করো, সালফার ডাইঅক্সাইড নতুন চেম্বারে নিয়ে গেছি এবং ওখানে দিয়েছি হলো অতিরিক্ত অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড গ্যাস, অতিরিক্ত অক্সিজেন গ্যাস, এই দুইটা দিয়েছি। মানে এই দুইটা তো আর সরাসরি বিক্রিয়া করতে চায় না, বিক্রিয়া করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। পরিবেশের জন্য যেটা লাগবে সেটা হলো টেম্পারেচার। টেম্পারেচার কত বলো তো? 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার দিতে হতে পারে ওখানে। এবং তার সাথে সাথে একটা কি লাগবে এখানে? একটা কি বলা হয় ওদের, দুইজনের মিলিত হওয়ার জন্য একটা প্রভাবক লাগবে। প্রভাবকের নাম কি? ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এটা হলো V2O5, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এই দুইটা যখন আমি দিয়ে দিব তখনই আমাদের কি তৈরি হবে? তখনই আমাদের পরবর্তী অংশটা তৈরি হবে। সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হবে। সবসময় বিক্রিয়া লিখলে দুই পাশে সমতা করার চেষ্টা করবা। দেখো এখানে 2টা অক্সিজেন, 4টা অক্সিজেন, এখানে হয়েছে 3টা অক্সিজেন, তাহলে দুই দিকে নিশ্চয়ই মিলে নাই। এখানে তুমি একটা 2 দিয়ে দাও, এখানে একটা 2 দিয়ে দাও, দেখবা মিলে গেল। তাহলে কি তৈরি হয়ে গেল আমাদের বলো তো? সালফার ট্রাইঅক্সাইড। এই পর্যন্ত কি তৈরি হলো? সালফার ট্রাইঅক্সাইড। প্রথম ধাপে সালফার ডাইঅক্সাইড, দ্বিতীয় ধাপে সালফার ট্রাইঅক্সাইড। চলো আমরা পরবর্তী ধাপটা দেখি, এখানেই করে দিই। হ্যাঁ, এখানে আমরা করে দিই পুরোটা। ওকে, পরবর্তী ধাপটা আমরা একটু করি। ওকে, 3 নম্বর ধাপটা, থার্ড স্টেপ হলো সালফার ডাইঅক্সাইড আমার তৈরি হয়ে গেছে, এই যে সালফার ডাইঅক্সাইড, সেইটা আমরা একটা নতুন একটা চেম্বারে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা মজার জিনিস খেয়াল করো, সালফার ডাইঅক্সাইডকে যদি আমরা পানির ভিতরে দিই তাহলে কিন্তু আমার সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়ে যায়। কি উৎপন্ন হয়ে যায়? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। কিন্তু এই সালফিউরিক অ্যাসিডটা গ্যাসীয় অবস্থায় তৈরি হয়। কি অবস্থায় তৈরি হয়? গ্যাসীয় অবস্থায়, তার মানে বাষ্প আকারে তৈরি হবে। এইভাবে যদি আমি তৈরি করি, এইটা গ্যাস আর এই পানি যদি আমি দিই, এই দুইটা মিলে যখন কি হবে? গ্যাসীয় অবস্থায় সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। গ্যাসীয় অবস্থায় তৈরি হলে কি হবে? কুয়াশার মতো ছেয়ে যাবে চারিদিকে, এটা একটা প্রবলেম। আর এই গ্যাস থেকে আবার যদি তুমি তরল করতে যাও, বেশ কয়েকটা ঝামেলার পোহাতে হবে। দ্যাটস ওয়াই এই পদ্ধতিটা করা হয় না পরীক্ষাগারে, এই পদ্ধতিটা করা হয় না। এই পদ্ধতিটা না করে আমরা যেই পদ্ধতিটা করি সেটা হলো, আমাদের কাছে কি আছে বলো তো? আমাদের কাছে আছে হলো সালফার ট্রাইঅক্সাইড। কি আছে? সালফার ট্রাইঅক্সাইড। এটাকে আমরা ডিরেক্ট পানির ভিতরে দিব না দিয়ে এর সাথে আমরা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিব, মানে ঘন সালফিউরিক অ্যাসিড। কি দেব? কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এর সাথে আমরা যুক্ত করে দেব। যদি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত করি তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা হলো H2O7। জাস্ট যোগ করে দাও, হাইড্রোজেন 2টা আছে, 2টা বসাও, সালফার একটা মিলে 2টা আছে, H2 বসাও, O3 আর O4 2টা যোগ করলে হয় O7। এই জিনিসটা তৈরি হবে। এইটার নাম কি বলতো? এইটার নাম হলো ওলিয়াম। এটার নাম কি?
ওলিয়াম। তাহলে ওলিয়াম গঠন করলাম। এই ওলিয়ামটা ধূমমান অবস্থায় থাকে এবং এটা একটু নিচের দিকে থাকে। এই যে এখানে ওলিয়াম তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে বলো তো এখানে? এই যে ওলিয়ামগুলো তৈরি হয়েছে, এখানে ওলিয়ামগুলো তৈরি হয়েছে, এই চেম্বারে চলে আসছে ওলিয়ামগুলো। আর এখান থেকে আমরা ঘন সালফিউরিক অ্যাসিডটা যুক্ত করছি এর সাথে। ওকে, এবার ওলিয়াম তো আমার তৈরি হয়ে গেল, এই ওলিয়াম থেকে এখন সালফিউরিক অ্যাসিড তৈরি করতে হবে। তো ওলিয়াম থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য আর কিছুই করা লাগবে না, এর সাথে শুধু এই পানিটা যোগ করে দিলেই হবে। তাহলে এই ওলিয়াম যেটা আমার তৈরি হলো সেটা দিয়ে যদি আমরা ওলিয়ামের সাথে যদি আমরা পানি যোগ করি, 4 নম্বর ধাপটা যেটা ওলিয়াম H2, ওলিয়াম হলো কি H2S2O7। এই ওলিয়ামের সাথে আমি কি যোগ করতে যাচ্ছি বলো তো? পানি যোগ করে দিছি। এর সাথে যদি আমি পানি যোগ করে দিই তাহলে তোমার তৈরি হবে 2 অণু সালফিউরিক অ্যাসিড, 2 অণু সালফিউরিক অ্যাসিড। ওকে, এইটা হলো আমরা লিকুইড অবস্থায় পাবো। কি অবস্থায় পাবো? লিকুইড অবস্থায়। তো লিকুইড অবস্থায় আমি যদি সালফিউরিক অ্যাসিড পাই সেটা আমার জন্য বেশি ভালো। কিসের থেকে বেশি ভালো বলো তো? ওই ধূময়মান অবস্থার থেকে বেশি ভালো। সো এইটা আমরা না করে আমরা করব কোনটা? আমরা করব এইটা। তাহলে ধাপ কয়টা? ধাপ হলো 4টা। একটা ধাপ বাঁচাইছি শুধু, একটা ধাপ শুধু একটু বেশি করছি আগের থেকে। বেশি করার ফলে কি হয়েছে? আমাদের অনেক সুবিধা হয়ে গেছে। তাহলে এইটা হলো আমার প্রথম ধাপ। সেটা হলো কি? সেটা হলো যে সালফারকে অক্সিজেন শুষ্ক বায়ুর সাথে কি করা হয়েছে? জারিত করা হয়েছে, সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছে। 2 নম্বর ধাপটা হলো এইটা, যেখানে আমাদের কি কাজ করা হয়েছে? খুব বেশি কিছু করা হয় না। সেটা হলো কি? সালফার ডাইঅক্সাইড ছিল, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন যোগ করা হয়েছে, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড আর সাথে টেম্পারেচার 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়েছে। 3 নম্বর ধাপটা কি করছিলাম আমরা? 3 নম্বর ধাপটা আমরা ওলিয়াম তৈরি করছিলাম। কি তৈরি করলাম বলতো? ওলিয়াম তৈরি করলাম। এই যে এই ওলিয়ামটা তৈরি হলো। ওলিয়াম কি হলো? সালফার ট্রাইঅক্সাইডের সাথে ঘন সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হলো, ওলিয়াম তৈরি হলো। আর 4 নম্বর ধাপে আমরা কি করছি? ওলিয়াম থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করছি। এই 4টা ধাপে আমরা স্পর্শ পদ্ধতিতে কি করতে পারি? সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারি। আশা করি বুঝতে পারছো। এখনই যেও না, আর একটু কাজ আছে আমাদের। হ্যাঁ, এই যে সালফিউরিক অ্যাসিড আমরা তৈরি করলাম, আমাদের সেই মহামূল্যবান সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড তৈরি করার কারণটাই কি? এই সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা কি করবো? খাবো না পড়বো না গায়ে মাখবো, তাই না? কিছু তো একটা কারণ আছে। আসলে কারণটা কি? সেই কারণটা নিয়ে মূলত আমরা একটু আলোচনা করবো। ওকে, তো কারণটা একটু খেয়াল করো। কারণটা যদি বলি, সালফিউরিক অ্যাসিডের নানাবিধি ব্যবহার আছে। সালফিউরিক অ্যাসিডে, এটা তো আমরা অলরেডি পড়াই দিচ্ছি, আর লাগবে না। নানাবিধি ব্যবহার আছে। প্রথমটা হলো অ্যাসিড ধর্ম। কি ধর্ম? অ্যাসিড ধর্ম। সালফিউরিক অ্যাসিডের ধর্মগুলো আমরা পড়ছি। তাহলে অ্যাসিড ধর্ম, ফার্স্ট ধর্মটা কি? প্রথম ধর্মটা হলো অ্যাসিড ধর্ম। অ্যাসিড ধর্ম, আচ্ছা অ্যাসিড ধর্মটা কি আছে দেখো তো। আমরা যদি একটা সালফিউরিক অ্যাসিডকে কোনো একটা ক্ষারের সাথে বিক্রিয়া করাই, তাহলে ওরা কি করবে? তাহলে ওরা তৈরি করবে লবণ আর পানি। কি তৈরি করবে? লবণ সাথে পানি। ওকে, এইটা তৈরি করবে। পানি হবে এখানে 2 অণু, এইটা লাগবে 2 অণু। এই যে লবণ পানি তৈরি করলো, এটা কি বিক্রিয়া বলো তো? এটা কি বিক্রিয়া বলো তো? এটা হইল প্রশমন বিক্রিয়া। এটা হলো কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। তাহলে ওরা কি বিক্রিয়া দেয়? প্রশমন বিক্রিয়া দেয়। প্রশমন বিক্রিয়া দেয়। এটা হলো একটা অ্যাসিডের ধর্ম। প্রশমন বিক্রিয়া দেওয়া কি? অ্যাসিড এবং ক্ষারের ধর্ম। এটা তো আমার ক্ষার, এটা আমার অ্যাসিড, তাহলে এটা হলো অ্যাসিড। তাহলে অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করে। এটা হলো ক্ষার, এটা হলো ক্ষার। এবার আসো দ্বিতীয়টা হলো অ্যাসিডগুলো সাধারণত জারণধর্মী হয়ে থাকে। কি ধর্মী? অ্যাসিড মানে সে কি? জারণধর্মী। তাহলে ও জারণ ধর্মটা আমাকে একটু দেখতে হবে। জারণ ধর্ম কি? অন্যকে জারিত করবে। জারণ ধর্ম মানে কি? অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে, এটাই হলো জারণ ধর্ম। তাহলে জারণ ধর্ম যদি আমরা লিখি, সালফিউরিক অ্যাসিডে আমরা আবার লিখলাম H2SO4, সাথে আমরা এখানে দিলাম কপার। একটু খেয়াল করো, এখানে যে কোনো ধাতু দিলেই যে ওকে জারিত করে দিবে এমন কোনো কথা নাই। এখানে যেই ধাতুগুলো আছে, এই ধাতুগুলো হইতে হবে হাইড্রোজেনের নিচে। হাইড্রোজেন থেকে যাদের সক্রিয়তা কম তাদের হইতে হবে, যেমন কপার হইতে পারে, যেমন মার্কারি হইতে পারে, যেমন গোল্ড হইতে পারে, প্লাটিনাম হতে পারে, সিলভার হতে পারে। এই ধাতুগুলো সাধারণত এখানে দিলে ওকে ওরা জারিত করবে, আদারওয়াইজ কিন্তু ওরা জারিত করতে পারবে না। তাহলে জারিত করতে পারবে কারা? হাইড্রোজেনের নিচে যারা আছে। কি কি আছে বলতো? কপার আছে, সিলভার আছে, গোল্ড আছে, প্লাটিনাম আছে, এদেরকে সাধারণত ওরা জারিত করতে পারে। ওকে, আচ্ছা এই বিক্রিয়ার মাধ্যমে কি হবে একটু খেয়াল করো। এই বিক্রিয়াটা যদি আমরা লিখি, সালফিউরিক অ্যাসিড একে জারিত করবে, তাহলে কি তৈরি হবে বলো তো? কপার সালফেট তৈরি হবে। কি তৈরি হবে? কপার সালফেট। সাথে হাইড্রোজেন গ্যাসও তৈরি হতে পারে। সাধারণত ওরা ওই বিক্রিয়াটা না করে যেই বিক্রিয়াটা বেশি করে সেটা আমরা একটু লেখার চেষ্টা করবো। ওকে, কপার সালফেট তৈরি হবে, সাথে সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, আর সাথে পানি তৈরি হবে, সাথে 2 অণু পানি তৈরি হবে। এই জিনিসটা মূলত তৈরি হয়। ওকে, এই বিক্রিয়াটা একটু মনে রাখতে হবে কষ্ট করে।
একটু কষ্ট করে মনে রাখতে হবে। এটা হলো ওদের জারণ বিক্রিয়া। কি হয়, 2 অণু সালফিউরিক অ্যাসিড 1 অণু কপারের সাথে যুক্ত করে কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং সাথে কি তৈরি হয়, পানি তৈরি করে। সালফার ডাইঅক্সাইড গ্যাস, এটা হলো সলিড, আর এটা হলো পানি তৈরি হবে, পানি লিকুইড। ওকে, এইটা হলো জারণধর্মী। আশা করি বুঝতে পারছো। এটা 1 অণু দিয়েও বিক্রিয়া করা যায়, কপার সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস হয়, কিন্তু সাধারণত জারণধর্মে এইটা পাওয়া যায় না, এই বিক্রিয়াটা বেশি পাওয়া যায়। এই বিক্রিয়াটা আমাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, লাস্ট হলো নিরুদ্ধন ধর্ম। নিরুদ্ধনটা খুব ইম্পর্টেন্ট। এইটাকে তোমরা একটা 3 স্টার 4 স্টার দিতে পারো, যেহেতু আমাদের কি বলে স্টার দেওয়ার অপশনটা নাই, এটা প্রো ভার্সনে আছে। তো দ্যাটস ওয়াই আমি এইভাবেই স্টারটা দিলাম। ওকে, তোমরা তোমাদের মতো করে স্টারটা দিয়ে দিও। এইটা 2 মার্কের জন্য কোশ্চেনটা আসবে। 2 মার্কের জন্য এটা আমরা এক্সট্রা আলাদা ভিডিও বানাইতে পারতাম, কিন্তু আলাদা না, আমরা একসাথেই পুরোটা দিয়ে দিচ্ছি। ওকে, সেটা হলো কি নিরুদ্ধন ধর্ম বা ডিহাইড্রেটিং প্রপার্টি। নিরুদ্ধন ধর্মটা আসলে কি, খুবই সহজ। কোনো এক জায়গায় যদি পানি পাই, পানি বের করার কোনো সিস্টেম থাকে, তাহলে সালফিউরিক অ্যাসিড সেখান থেকে পানি বের করে নিয়ে আসে। এটা হলো নিরুদ্ধন ধর্ম। আমি নিরুদ্ধন ধর্মের 2টা বিক্রিয়া লিখবো। ওকে, তোমাদের বইয়ে যে বিক্রিয়াটা আছে সেইটা আগে লিখি। আচ্ছা, প্রথম বিক্রিয়াটা কি, গ্লুকোজ C6H12O6, এটা হলো একটা গ্লুকোজ। এই গ্লুকোজের ভিতরে যদি তুমি সালফিউরিক অ্যাসিড দাও, কি দাও, সালফিউরিক অ্যাসিড দাও। আচ্ছা, গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, তোমাদের বইয়ে ফ্রুক্টোজ দিয়ে দেওয়া আছে, আমি ফ্রুক্টোজ দিয়ে দিই। হ্যাঁ, সেটা কত, C12H22 হবে। হ্যাঁ, 12 দুগুণে 24 হওয়ার কথা, কিন্তু 22 হবে। আর O11, এটা অক্সিজেন 12 হওয়ার কথা, কিন্তু 11 হবে, কারণ এখনও পানি বের হয়ে যায়। এটা নিয়ে তুমি পরবর্তীতে শিখবা, আশা করি বায়োলজিতে শিখে ফেলবা। ওকে, সালফিউরিক অ্যাসিড যদি এখানে দিই, ও কি করবে, ও দেখেছে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন আছে। এই হাইড্রোজেন অক্সিজেনকে যদি বাইর করা যায়, তাহলে হাইড্রোজেন অক্সিজেন থেকে পানি বের করা সম্ভব, আর এই কার্বনটাকে আলাদা করে ফেলা হবে। তাহলে তুমি যদি চিনির ভিতরে, তোমার একদম সিম্পল এই বিক্রিয়াটা করা, তোমার কাছে চিনি আছে, চিনির পাত্রের ভিতরে সালফিউরিক অ্যাসিড ঢেলে দিবা, একটু পরে দেখবা যে নিচে পানি চলে যাচ্ছে। হ্যাঁ, পানিটা উড়ে যাচ্ছে বা পানি আলাদা হয়ে যাচ্ছে, আর সাথে কালো কিছু পদার্থ তুমি পাচ্ছ। কালোটা আসলে কি, কার্বন। তাহলে এখানে কার্বন তৈরি হবে কয়টা বলো তো, কার্বন তৈরি হবে 12টা। 12টা কি তৈরি হবে, কার্বন পরমাণু তৈরি হবে। সাথে কি তৈরি হবে, 11 অণু পানি। 11 অণু কি তৈরি হবে, পানি। এই 11 অণু তুমি পানি পাইলা, সেই পানিটা আসলে বের করেছে কে বলো তো, সেই পানিটা বের করছে সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডের সাথে দিয়ে তুমি লিখতে পারো, এটা হলো সালফিউরিক অ্যাসিডের নিরুদ্ধন ধর্ম। সালফিউরিক অ্যাসিড কি করলো, ওই যে সুক্রোজ ছিল, এটার নাম কি, এটার নাম হলো সুক্রোজ। এটার নাম কি, সুক্রোজ। তো কি করলো, সুক্রোজ থেকে পানি বের করে ফেললো, সুক্রোজ থেকে 11 অণু পানি বের করে ফেললো। আরও একটা বিক্রিয়া তোমাকে একটু করে দেখায়। হ্যাঁ, যেমন তোমরা যদি জৈব যৌগ পড়ে থাকো, জৈব যৌগে তোমরা জানো যে অ্যালকোহল যদি আমরা নিই, কি নেই, যদি আমরা একটা অ্যালকোহল নিই, এই অ্যালকোহলের ভিতরে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিই, কে দিই, সালফিউরিক অ্যাসিড যদি দিয়ে দিই, এই সালফিউরিক অ্যাসিড কী করতে পারে, অ্যালকোহল থেকে পানি বের করে ফেলতে পারে, এবং উচ্চ তাপ এবং চাপ দিতে হবে। চাপ যদি দাও, অ্যালকোহল তো আমি পুরোটা বানাই নাই, এই যে অ্যালকোহলের সাথে যদি তুমি সালফিউরিক অ্যাসিড দাও, সালফিউরিক অ্যাসিডের যেহেতু নিরুদ্ধন ধর্ম আছে, ও এখান থেকে পানি বের করবে। তাহলে পানি বের করতে গেলেও কী কী লাগবে, আমরা একটু বের করে দেখি। এই OH-টা লাগবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন লাগবে। এই দুইটাকে নিয়েও পানি বের করতে পারবে। তাহলে থাকছে কি, আলটিমেটলি আমাদের থাকছে হলো CH2, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন বাদ, আর এখানে এখন ডাবল বন্ড হবে, CH2 প্লাস তৈরি হবে কি, পানি। এই পানিটা আসলে বের করলো কে, পানিটা বের করলো সালফিউরিক অ্যাসিড। তার সালফিউরিক অ্যাসিড এখান থেকে এখনও পানি বের করে নিল। এটাও একটা নিরুদ্ধন ধর্ম। তুমি যদি জৈব যৌগ পড়ে থাকো, তাহলে এই বিক্রিয়াটাও অ্যাড করে দিবা, বা পরবর্তীতে অবশ্যই শিখবা, শেখার সময় এটাও অ্যাড করে দিতে পারবা। আশা করি সালফিউরিক অ্যাসিডের 3টা ধর্ম নিয়ে আর কোনো প্রবলেম নাই। তো আজকের লেকচারটা এইটুকুই ছিল। তবে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্টটা একটু শুনে যাও। সেটা হলো, যদি তুমি SSC 27 অথবা 28 ব্যাচ হয়ে থাকো, তাহলে প্রাইম পাঠশালায় তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করছে। সেটা হলো সম্পূর্ণ ফ্রি একটা কোর্স, যেটা পুরো এই মে মাস জুড়ে তুমি 1 মাস ব্যাপী ফ্রি কোর্স করতে পারো। এবং জুম অ্যাপে, কি অ্যাপে বলো তো, জুম অ্যাপে কি করতে পারো, তুমি লাইভ ক্লাস করতে পারবা। তো লাইভ ক্লাস করার জন্য কিছু করা লাগবে না, তোমার এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে, একটা ছোট্ট গুগল ফর্ম পূরণ করতে হবে, করলেই তোমাকে ওই একটা প্রিমিয়াম হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে, এবং তুমি ক্লাসগুলো করতে পারবা। তো মে মাসটা পুরোটা ক্লাস করে দেখো, যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে পেইড কোর্স কিনলেও কিনতে পারো, না কিনলেও না কিনতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবা। তোমার যে কোনো প্রবলেমে আমরা তোমাদের পাশে থাকবো, তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য তোমাদের রোমান ভাইয়া সবসময় তোমাদের সাথে আছে। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়তে সাহায্য করো। ধন্যবাদ সবাইকে।